আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা দ্বিতীয় বর্ষের ক্লাস আজকে থেকে শুরু করতে পারছি এবং এই অনলাইন ক্লাসে আজকের ক্লাসে তুমি জানতে পারবে যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সিলেবাসে সার্বিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং তোমার একটি ভালো আইডিয়া হবে যে আইডিয়া বা ধারণা থেকে তুমি প্রথম বছর এবং দ্বিতীয় বছরের শিখন ফলগুলো খুব সহজেই শিখে নিতে পারবে এবং সিলেবাসের এই সম্মুখ ধারণা যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়নি প্রথম বছরের তারা সেখানে কাজে লাগাতে পারবে এবং দ্বিতীয় বর্ষে কী ধরনের সিলেবাস তোমার জন্য অপেক্ষা করছে এবং প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সিলেবাসের মধ্যে কী পার্থক্য আছে এই পুরো বিষয়টা নিয়ে আজকের ক্লাস আলোচনা করব। সুতরাং কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো ক্লাসটা শোনো, আশা করি তুমি উপকৃত হবে এবং এই ক্লাস শেষে পরবর্তী লেকচার তোমার আরও বেশি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ যে আজকে বায়োলজির প্রথম ক্লাস যেটা আমরা শুরু করছি, একটু আগে যেটা বললাম ফার্স্ট পেপার যদিও আগেই শেষ হয়েছে, আমরা ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে একটু ডিসকাশন করতে যাচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যে আমরা কি শিখেছিলাম আর সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা বাকি কি নিয়ে আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে বলছি যে বায়োলজি ফার্স্ট পেপারের দুইটি পরীক্ষা, যদিও ফার্স্ট পেপারে একটি পরীক্ষা হয়, একটি পার্ট এবং আইসিটি আর একটি পার্ট, এই দুইটা পার্টের পরীক্ষা এখনও বাকি আছে। সুতরাং তোমাদের ভুলে গেলে চলবে না যে ফার্স্ট পেপারের এই জিনিসগুলো একটু রিভাইজের উপরে না থাকলে আমার মনে হয় টোটাল জিনিসটা তুমি ভুলে যাবা। তো ফার্স্ট ইয়ারের সিলেবাসটা যদি আমি একটু দেখি, যেটা তোমাদের সামনে দেখানো হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছ, 1 থেকে 6 পর্যন্ত অধ্যায়কে যদি একটু সামারি করি তাহলে অধ্যায় 1 ক্লাস 9-10 সাথে অনেক মিল, তুমি প্রায় 70% এখানে মিল পাবা আর বাকি 30% এখানে নতুন তথ্য আছে এবং তোমার মনে আছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, রিকম্বিনেন্ট ডিএনএ রেপ্লিকেশন, এইরকম আরএনএর প্রকারভেদ, এই জাতীয় জিনিসগুলো কিছুটা একটু নতুন, তাছাড়া পুরনো সব কিছুই। কোষ বিভাজনও 70% ক্লাস 9-এর সাথে মিল আছে। এখানে যে জিনিসটা ডিসকাস করা হয়েছে তোমার মনে আছে নিশ্চয়ই, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। এখানে মিওসিস আর কোষ চক্র বলে একটা পয়েন্ট ছিল, একটা পার্ট ছিল, এইটা একবারেই নতুন আর বাকিটা তোমার কাছে পুরনো। মাইটোসিস তুমি খুব ভালো মতোই পড়ে আসছো, মাইটোসিস এবং মিওসিসের গুরুত্বটা ভালো মতো পড়ে আসছো। এখানে নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। তৃতীয় অধ্যায় একবারেই নতুন, বায়োকেমিস্ট্রি। যারা কেমিস্ট্রি ভালো বোঝো, মজা পাও, তাদের জন্য এই অধ্যায়টা অনেক মজাদার, অনেকের জন্যই খুব কষ্টকর অধ্যায়। এই অধ্যায়টা একটু বাসাতে পড়তে থেকো, পরীক্ষা যেহেতু হয়নি, কারণ কোষ রসায়নটা গুরুত্বপূর্ণ, কারণ এটা প্র্যাকটিসের উপরে না থাকলে ভুলে যেতে হয়। কারণ তোমরা জানো সব সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্সের যে যত পড়িবে তত ভুলিবে, এরকম একটা মতবাদ আছে। বায়োকেমিস্ট্রি মজার, আশা করি মনে থাকবে, তারপরেও একটু পড়ার উপরে থেকো, কারণ প্রথম দুইটা অধ্যায় 9-10-এ 2 বছর পড়েছো তো অনেক কিছুই মনে থাকে, কিন্তু এই অধ্যায়টা একদমই না পড়লে কিছুই মনে থাকবে না। অধ্যায় 4 অণুজীব, বিশাল একটা চ্যাপ্টার এই অণুজীব। ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ম্যালেরিয়া পরজীবী আছে। 3টা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, অণুজীব, এবং এই সম্পর্কে কোনো কিছুই তোমাকে ক্লাস 9-10-এ পড়ানো হয়নি। তুমি বলতে পারো 95% মিল আছে, 5% অমিল। কেন? কারণ এই 5% ছোটোখাটো তথ্য আছে যেটা 9-10-এ তুমি শিখে আসছো, যেমন ম্যালেরিয়া পরজীবীর বৈজ্ঞানিক নাম, কারা ভাইরাস, কারা ব্যাকটেরিয়া, এদের মধ্যে পার্থক্য কী, কী কী রোগ তৈরি করে, এই জাতীয় তথ্য তুমি কিছুটা জেনে আসছো বলে আমি কথাটাকে একটু এইভাবে বললাম। শৈবাল ছত্রাক, এটাও 95% তোমার কাছে নতুন এবং ভালো করে পড়ো। এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হলেও বোর্ড কোশ্চেন দেখার পর হয়তোবা তোমাকে এটা নিয়ে আরও আলোচনা করা যাবে, কিন্তু শৈবাল ছত্রাক 2টার টাইটেল দেওয়া আছে, শিখন ফলে আছে খুবই স্ট্রংলি, ইউলোথিরিক্স এবং অ্যাগারিকাস। খুবই ভালো করে পড়েও ভুলে যাবা, কারণ আবার বলছি 95% নতুন জিনিস শৈবাল ও ছত্রাকে। শৈবাল এবং ছত্রাকে তোমাদের সিলেবাসের একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে। আমরা যখন পড়তাম ইন্টারমিডিয়েট তখন এটা আবার ছিল না, এটার নাম হচ্ছে লাইকেন, বাট এখন আছে, এটা তোমাকে একটু পড়ে ফেলতে হবে।
এবং লাইকেনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। লাইকেনের গুরুত্বটাও গুরুত্বপূর্ণ, তুমি একটু দেখলে আমার মনে হয় বাকি জিনিসটা তুমি পেরে যাবা, খুব টাফ কিছু না। লাইকেনের পার্টিকুলার কয়েকটা পয়েন্ট থেকে কোশ্চিন আসে যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছিল। ভিডিও শেষে যদি কারো কোনো মতামত থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্টস বক্সে দিলে আমি আবার সেটা নিয়ে অ্যাডিশনাল ক্লাস দিব যে কোন জায়গাটা তোমার প্রবলেম আছে। এরপরে আমরা যেটা চলে যাব ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এটা 100% নতুন। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা সম্পর্কিত ক্লাস 9-10-এ জাস্ট একটা ফ্লো চার্ট দেওয়া ছিল, কিন্তু সেখানে ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা কী জিনিস এই জিনিসটা কিন্তু কোথাও বলা ছিল না। সেজন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায়টা ভালো মতো পড়ার। 7 থেকে 8টা চ্যাপ্টার, মানে 8টা পেজের একটা চ্যাপ্টার, বাট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই জায়গা থেকে কোশ্চেন আসে, যেটা অ্যান্সার করাটা খুবই সহজ। কয়েকটা বেসিক ফিগার আছে, কয়েকটা পয়েন্ট আছে ঋষিয়া এবং টেরিসের ক্ষেত্রে। এই জায়গাগুলো যদি একটু পড়ে রাখো তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। এবং তোমাকে বলে রাখা জরুরি, গত বছরও কিন্তু এই বোর্ড পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে, এই বছরও আসবে, পরের বছরও আসবে। কথাটা যদিও এইভাবে বলছি যে আসবে, এত কনফিডেন্টলি কেন বলছি, এর মেন কারণ হচ্ছে এমন একটা অধ্যায়, ছোট্ট একটা অধ্যায় হলেও এই অধ্যায় থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি অনেক 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 বেশি। যেমন চতুর্থ অধ্যায় একটা মাদার অধ্যায়, এখান থেকে আসেই বোর্ডে। ষষ্ঠ অধ্যায় এটাও খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে কোশ্চেন আসেই। এবং সহজ একটা অধ্যায় যেটা হচ্ছে অধ্যায় 2, সবাই মনে করে যে পারবো, কিন্তু দেখা যাচ্ছে অধ্যায় 2 থেকে যখন কোশ্চেন আসে তখন স্টুডেন্টরা পারে না, বরং অন্যান্য অধ্যায় থেকে যখন কোশ্চেন আসে তখন তারা এটা বেশ ভালো কোপ আপ করতে পারে। সুতরাং আমি এক্সপেক্ট করব যে তুমি এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে রাখো। ইন্ট্রোডাকশন লেভেলে প্রথম থেকে শুরু করে 6টা অধ্যায় খুব বেসিক বায়োলজি, বেসিক বোটানি নিয়ে ডিসকাশন করা হয়। সো এই জায়গাগুলো যদি তুমি একটু দেখে রাখো, একটু পড়ে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে পরীক্ষাতে। 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল কমন পাওয়ার জন্য এই অধ্যায়গুলো খুবই জরুরি। এর মধ্যে তুমি তোমার মতো করে সুইটেবল অধ্যায়গুলো পড়লে এই 6টা অধ্যায় থেকে তুমি মিনিমাম 4টা থেকে ম্যাক্সিমাম 5টা সৃজনশীলে কমন পেয়ে যেতে পারো, যদি তোমার কপাল ভালো হয়। বোর্ডের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে কলেজে হয়তো বা আমরা একটু চিন্তা করি বা একটু 3টার মধ্যে বা 4টার মধ্যে রাখার চেষ্টা করি। তা আশা করছি এই 6টা অধ্যায় পড়ে ফেলবো। আমরা বাকি অধ্যায়গুলো একটু দেখি। এরপরে তুমি দেখতে পাচ্ছ 7 থেকে 12তম অধ্যায় পর্যন্ত, 7 থেকে 12 এগুলো হচ্ছে বায়োলজির একবারে নতুন জিনিস। কোনো কিছু তোমার সাথে এর আগে ক্লাস 9-10 এগুলো মোটামুটি আলোচনা করা হয়নি। নগ্নবীজি, আবৃতবীজি নতুন জিনিস, একটু ভালো করে পড়তে হবে। ছোট্ট একটা অধ্যায়, পার্টিকুলারলি আবৃতবীজির 2টা গোত্র দেওয়া আছে, সেই গোত্রের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বেশি কোশ্চিন আসে। নগ্নবীজের ক্ষেত্রে বড় কোশ্চিন সাধারণত আসে না। টিস্যু ও টিস্যুতন্ত্র একদমই নতুন। মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ এখানে দেখানো হবে। মূল এবং কাণ্ড এর কি অন্তর্গঠনগত পার্থক্য আছে, টিস্যু কয় প্রকার, এই জিনিসটা 9-10-এ শেখানো হয়েছিল। বাট এখানে ওই সরল, জটিল এবং ক্ষরণকারী টিস্যুকে ইন ডিটেল আলোচনা করা হয়েছে। তুমি স্থায়ী টিস্যুটা ক্লাস 9-10-এ ডিটেল পড়ে আসছো, কিন্তু ভাজক টিস্যুটা এখানে ডিটেল আলোচনা করা হচ্ছে, এটা তোমার কাছে লাগবে। অধ্যায় 9 9-10-এ পড়েছো সালোক সংশ্লেষণ, প্রশোধন, শ্বসন, বাট এখানে অধ্যায় 9-কে উদ্ভিদের শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজিকে ইলাবোরেটলি এক্সপ্লেইন করা হয়েছে। আমার খুব মনে পড়ে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, এই চ্যাপ্টার 9 আমি ক্লাস 11-12-এ যা শিখেছিলাম সেইটাকেই একটু বড়োভাবে পড়েছিলাম ইউনিভার্সিটিতে, এবং সেটাকে আরেকটু মডিফাই করে আমি লিখেই আমি কিন্তু আমার ব্যাসে এই উদ্ভিদের শারীরতত্ত্বের সব থেকে হাইস্ট মার্কস পেয়েছিলাম। আমার মনে পড়ে যে যেখানে স্টুডেন্টরা খুব হিমশিম খাইতো, পড়তে চাইতো না, ক্রেব চক্র, গ্লাইকোলাইসিস বা চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন, সবাত অবাত শ্বসনের বিভিন্ন প্রয়োজনীয়তা, বাট আমি খুব মজা পাতাম, কারণ আমি ওই 9-10-কে এবং ইন্টারমিডিয়েটের তথ্যগুলোকে মিলিয়ে এবং অনার্স লেভেলের তথ্যগুলোকে একসাথে মার্চ করে একটা সুন্দর নোট ডাউন করে আমি এই জিনিসটা কোপ আপ করার ট্রাই করেছি। 10ম অধ্যায় উদ্ভিদের প্রজনন, এটা একবারে নতুন অধ্যায়, নতুন কিছু আলোচনা করা হবে। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই অধ্যায় থেকে তুমি কৃত্রিম প্রজননটা ভালো করে পড়বা। 11 অধ্যায় ক্লাস 9-10-এর সাথে সম্পূর্ণ মিল আছে। আশা করছি এটা তোমার জন্য খুব একটা কঠিন হবে না, সহজভাবেই তুমি মিলাতে পারবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা একটু অ্যাপ্লাইডভাবে আলোচনা করা হয়েছে। আর অধ্যায় 12 এটা থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার,
এটা তুমি বাস্তুতন্ত্র হিসেবে ক্লাস 9-10-এ পড়ে আসছো, বাট এখানে বিলুপ্তপ্রায় উদ্ভিদের তালিকা বা বিলুপ্তপ্রায় উদ্ভিদ এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হয়, যেটা তোমাকে হেল্প করবে যে একটা সহজ অ্যান্সার করার জন্য। এটাও কিন্তু বোর্ড এক্সামের জন্য বা কলেজ এক্সামের জন্য খুব ভালো একটা অধ্যায়। দেখতে পাচ্ছ যে 7 থেকে 12 অধ্যায় পর্যন্ত মোটামুটি তুমি নবম অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়ো। 8 অধ্যায় প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। 7 অধ্যায় তো বলেছি এর আগে, 10 অধ্যায় ও 11 অধ্যায় এগুলো থেকে কোশ্চিন থাকে। 11 অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, 12 অধ্যায় থেকেও কিন্তু কোশ্চিন দেওয়া হয়। আমরা একটু সেকেন্ড পেপারে যেতে চাচ্ছি। সেকেন্ড পেপারে প্রথমে 1 থেকে 3 অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ। দেখো সেকেন্ড পেপার যেটা শুরু করব এখন, এটাই নিয়েই তোমাকে মেন ডিসকাশন দিব। আগে সামারিটা আশা করছি কাজে লাগবে ফার্স্ট ইয়ারের ব্যাপারগুলো আলোচনা করতে। এইখানে তুমি দেখতে পাচ্ছ অধ্যায় 1-এ প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, ফাইলামকে ধরে ধরে ইন ডিটেইল আলোচনা করা হবে, যেটা ক্লাস 9-10-এ ছিল না। ক্লাস 8-এ আবার এই জিনিসটা ছোটোখাটোভাবে একটু আলোচনা করা ছিল, খুব মজার বিষয়। আবার 9-এ কিছুই বলা ছিল না। 9-এ তুমি 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছো বা 6 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছো। এখানে ওই রকম 5 বা 6 রাজ্য শ্রেণীবিন্যাস আলোচনা না করে 9টা প্রধান পর্বর অন্তর্গত প্রাণী নিয়ে এবং তার অন্তর্গত বৈশিষ্ট্যগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। তাহলে প্রাণী বিজ্ঞান যেটা আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, করডাটা এবং নন করডাটার ইন ডিটেল আলোচনা তুমি এখানে পেয়ে যাবা। এবং পরে প্রাণীর পরিচিতিতে তুমি 3টা অধ্যায়ের কম্বিনেশন, বিশাল বড় একটা অধ্যায়, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। প্রতি বছরই অল্টারনেট কোশ্চিন আসে। হাইড্রা ঘাসফড়িং থেকে মার্চ করে কোশ্চিন দিলে পরের বছর হয়তো বা ঘাসফড়িং রুই মাছ বা রুই মাছের সাথে হাইড্রা, অথবা এদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে মানুষের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়ার তুলনামূলক পর্যালোচনাও কিন্তু পরীক্ষাতে এসে থাকে। সুতরাং আমার মনে হয় অধ্যায়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়ার দরকার। হাইড্রা মজার একটি আশ্চর্যজনক প্রাণী। আশা করছি তোমরা পড়লে এই জিনিসটা খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবে। এরপরে আমরা যদি একটু তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলি, তাহলে তৃতীয় অধ্যায়তে তোমরা দেখতে পাচ্ছ যে মানব শরীরতত্ত্বের পরিপাক ও শোষণ। মূলত এই তৃতীয় অধ্যায় থেকে শুরু হচ্ছে হিউম্যান বডি। তো এখানে শারীরতত্ত্বের অনেক বিষয় নিয়ে আলোচনা করা আছে। প্রথমটা আছে পরিপাক নিয়ে। এখানে পরিপাকতন্ত্রের ছবি, পরিপাকতন্ত্রের বিভিন্ন পদ্ধতি, যকৃত, অগ্নাশয়, পরিপাক গ্রন্থি, পরিপাকের সাথে সম্পর্কিত হরমোন ইন ডিটেল আলোচনা করা হবে। এবং আমরা চেষ্টা করব যে হিউম্যান বডি যখন শুরু হবে টানা হিউম্যান বডির প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করার। এবং এই তৃতীয় অধ্যায় স্টার্টিংয়ে আমরা অনেক বেশি আলোচনা করব হিউম্যান বডি নিয়ে এবং পরিপাকটাকে খুব সুন্দরভাবে শেষ করব আশা করছি। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চিন থাকে এবং প্রথম অধ্যায় থেকেও কোশ্চিন দেওয়া হয়। যেমন লাস্টবার 2019 সালেও প্রথম অধ্যায় থেকে কোশ্চিন আসছে, তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু কোশ্চিন ছিল। এই প্রথম 3টা অধ্যায় কিন্তু জুলজির স্টার্টিংয়ে খুব ভালো শুরু করার জন্য, সহজভাবে শুরু করার জন্য খুব ভালো একটা চ্যাপ্টার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস দিয়ে আমাদের ক্লাসগুলো পরবর্তীতে শুরু করব। এবং এখানে রুই মাছের কিছু টপিকস আছে যেটা অধ্যায় 2-এ একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু পড়াশোনা করলে আমার মনে হয় না এটা তোমাদের জন্য খুব মুশকিলের কোনো ব্যাপার হয়ে যাবে। আমরা পরবর্তীতে 4র্থ থেকে বাকি অধ্যায়গুলো একটু আলোচনা করতে চাচ্ছি 7ম পর্যন্ত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 4র্থ অধ্যায় রক্ত সঞ্চালন, ক্লাস 9-10-এর 50% 9-10-এর 50% ফ্লেভার পাবা এখানে, বাট বাকি সবই হচ্ছে ইন্টারমিডিয়েটের ফ্লেভার। এখানে হার্ট কেন অটোমেটিক্যালি সংকুচিত প্রসারিত হয়, হার্টের মায়োজনিক নিয়ন্ত্রণ, পেসমেকার, তারপরে তোমরা যেটাকে রিং পরানো বলো ওই স্টেন্ট পদ্ধতি, তারপরে অনেক আপডেট জিনিস নিয়ে পড়ানো হবে, বাইপাস সার্জারি, করোনারি স্টেন্টিং, এবং তোমার কেন রক্তচাপ বাড়ে কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে নার্ভের ভূমিকা, এই নানাবিধ টপিকস এখানে আলোচনা করা হবে। অনেক বড় ডেসক্রিপটিভ একটা চ্যাপ্টার, কিন্তু মজার। মানব বডি, আমাদের মানব শরীর যেহেতু, তুমি আশা করছি এটা পড়ে মজা পাবা এবং আমিও পড়িয়ে খুব মজা পাই, কারণ তোমাদের রেসপন্স খুব ভালো থাকে। 5ম অধ্যায় শ্বসন এবং শ্বাসক্রিয়া,
বুঝতেই পারছো ফুসফুস সম্পর্কিত, কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু বহি শ্বসন নিয়ে আলোচনা করা হবে। ক্লাস 11-এ অর্থাৎ বোটানিতে তোমাকে কিন্তু শ্বসন নিয়ে পড়ানো হয়েছিল, ওই শ্বসনটা ছিল কিন্তু অন্তঃশ্বসন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে শ্বসনটা হয় ওই শ্বসনটা কিন্তু এখানে আলোচনা ছিল। কিন্তু এখানে যে শ্বসনটা আলোচনা করা হবে সেটা মূলত ফুসফুস কেন্দ্রিক। এখানে গ্যাসীয় পরিবহন নিয়েও ডিটেল আলোচনা করা হবে, একই সাথে অন্যান্য ছোটোখাটো বিষয় আছে যেটা তোমার কাজে লাগবে পরীক্ষার জন্য খুব বেশি। এরপরে যেটা আছে মানব শারীরতত্ত্বের বজ্র ও নিষ্কাশন, এটাও 50-50 বলি এই কারণে, কারণ তুমি ক্লাস 9-10-এ শিখে আসছো যে কিভাবে কিডনি কাজ করে, কিডনির গঠন, নেফ্রনের গঠন, এইগুলো তুমি কমন পাবা, একটা 9-10-এর ফ্লেভার আছে। বাট নতুন জিনিসও এখানে অভাব নেই, যেমন তুমি এখানে কিভাবে মূত্র তৈরি হয়, মূত্রের উপাদানগুলো, অসমোরেগুলেশন প্রসেস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, রেচনে হরমোনের ভূমিকা, যেটা একেবারেই নতুন, তোমার কাছে মনে হবে যে তুমি এর আগে কখনোই শোনোনি। কিন্তু অসমোরেগুলেশনটা যদিও ক্লাস 9-10-এ খুব বলতে পারো সামান্য আলোচনা করা ছিল, ওই জিনিসটা তুমি এখানে আবার পাবা ঠিক মতো। তো তুমি যদি একটু 9-10-এর যে পড়াটা ওইটাকে একটু কাজে লাগাতে পারো, একটু মনে থাকে, ওইটা একবার পড়ে যদি এটা পড়ো তাহলে তোমার জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। আর এখানে রেচনের কিডনির সমস্যা করণীয়, যেটা ডায়ালাইসিসের মধ্যে পড়ে, এই জিনিসটাও তুমি ক্লাস 9-10-এ পড়ে আসছো, সেটা তোমার কাছে খুব বেশি কঠিন হবে বলে আমার মনে হয় না। আমরা এইখানে লাস্ট যেটা চ্যাপ্টার নিয়ে, এই সেগমেন্টের লাস্ট যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো, শারীরতত্ত্ব। দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু হিউম্যান বডি রিলেটেড অধ্যায়। শারীরতত্ত্বের চলন এবং অঙ্গচলনা, হাড্ডি গুড্ডি নিয়ে পড়া। হ্যাঁ, অনেক সময় ক্লাসে এটা আমাদের পড়তে হবে, কারণ এটা অনলাইনে বা এইভাবে পড়ার কোনো সুযোগ নেই, কারণ এই পুরো পড়াটাই তোমাকে বলে রাখা ভালো, এটা কঙ্কালতন্ত্র দেখিয়ে তোমাকে পড়াতে হবে। স্টুডেন্টকে যখন বলি যে আসলে এখানে হাড়গুলো নিয়ে পড়ানো হবে, তারা ভয় পায়, আশা করছি তোমরা ভয় পাবা না। আচ্ছা, পরের সেগমেন্টটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখতেই পাচ্ছ পরের 8ম থেকে বাকি অধ্যায়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। 8ম থেকে 12তম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এর মধ্যে জেনেটিক্স খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং দেখতে পাচ্ছ মানব শারীরতত্ত্বর প্রতিরক্ষা আছে, মানব জীবনের ধারাবাহিকতা আছে, সমন্বয় ও নিয়ন্ত্রণ আছে। বাকি অধ্যায়গুলো বললাম 8ম, 9ম, 10ম, 11, 12 উল্টাভাবে বললাম, তুমি দেখতে পাচ্ছ সব অধ্যায়গুলো। আচ্ছা, এখন এখানে সমন্বয় নিয়ন্ত্রণ মজার একটা চ্যাপ্টার। প্রথম পার্টটা ব্রেন নিয়ে, নার্ভাস সিস্টেম নিয়ে। তুমি জানো যে মেডিকেল সায়েন্সে নার্ভাস সিস্টেম বা নিউরোলজিস্ট পাওয়া একটা দেশের জন্য খুব সৌভাগ্যের বিষয়। আমি মনে করি আমাদের বাংলাদেশে খুব নিউরোলজিস্ট কিন্তু নাই। নিউরোলজির যে কোনো সমস্যা হলে ইন্ডিয়ায় যেতে হয়। নিউরোলজি রিলেটেড এই সাবজেক্টটা অনেক কঠিন, এবং এটা লাইক দ্যাট ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আমার মনে হয় ব্যাপারটা। যাই হোক, এই জায়গাটা অনেকেই মজা পাবা। এখানে চোখ এবং কান সব থেকে হট টপিকস, খুব গুরুত্বপূর্ণ টপিকস। এক বছর এটা আসে তো পরের বছর আরেকটা আসে, একই সাথে করটিক স্নায়ু, ব্রেনের গঠন, এইগুলো দিয়েও কোশ্চেন হয়ে থাকে। এছাড়া আছে মানব জীবনের ধারাবাহিকতা, এটা মূলত আমাদের প্রজনন সম্পর্কিত অধ্যায়, প্রজনন তন্ত্র রিলেটেড অধ্যায়। অনেকে আছে কলেজে বা তোমরা বাইরে যারা পড়ো, অনেক স্যারই এটাকে স্কিপ করে, বাট আমি এটা খুব পড়াই, কারণ আমাদের দাম্পত্য জীবন বা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ, একটি অঙ্গ সেটা হচ্ছে আমাদের প্রজনন অঙ্গ, সেটা সম্পর্কে তোমার জ্ঞান থাকা প্রয়োজন। তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসাবে বিভিন্ন সমস্যা, তার করণীয় এবং যৌন জীবন সম্পর্কে তুমি ডিটেল আলোচনা করবে বা আলোচনা করা হবে, তুমি জানবে। এবং আমি স্টুডেন্টদেরকে ইন ডিটেল বলতে খুব পছন্দ করি, এবং এই অধ্যায়টা কিছু কিছু টপিকস আছে তুমি নিজে পড়লেও অনেক বেশি তোমার জীবনে এটার অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমার লাইফে খুব বেশি কাজে লাগবে বলে আমি মনে করি। এরপরে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা। এখানে প্রতিরক্ষা রিলেটেড কথাবার্তা বলা হয়, প্রতিরক্ষা অ্যান্টিবডি কীভাবে গঠিত হয়, এই জাতীয় কথাবার্তা এখানে পাবা। এবং ফাইনালি যেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন, এখানে জেনেটিক্স নিয়ে পড়ানো হবে, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম এবং বিবর্তনের ল্যামার্ক এবং ডারউইনের তত্ত্ব নিয়ে ইন ডিটেল এখানে আলোচনা করা হবে। এবং সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাণীর আচরণ, মজার একটা চ্যাপ্টার। এতদিন আমাদের বিভিন্ন ধরনের আচরণের কেন বিভিন্ন আচরণ করি, কোনটা বংশগত আচরণ, কোনটা শিখন আচরণ, এই জাতীয় মজার টপিকস নিয়ে তোমাকে আমি এখানে পড়াবো। তো এই ছিল 12টা অধ্যায় সেকেন্ড পেপারের। আর এর মান বন্টন যেটা তোমাকে একটু বলে রাখা জরুরি,
তুমি অলরেডি পরীক্ষা দিতে দিতে এটার সাথে ইউজ টু, বাট আমি একটু বলে দিচ্ছি। মোট 50 মার্কসের পরীক্ষা হয় থিওরি। এখানে 5টি সৃজনশীলের উত্তর করতে হবে। 8টি সৃজনশীল থেকে 10 করে এখানে মার্কস থাকে 50, বহু নির্বাচনী থাকে 25, অর্থাৎ সৃজনশীলে 50 আর বহু নির্বাচনীতে হচ্ছে 25, টোটাল হচ্ছে 75 মার্কস। আর ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25 নম্বর, এখানে মোট নম্বর থাকবে হচ্ছে 100। তো এখানে সৃজনশীল কোন 5টা চ্যাপ্টার থেকে হবে বা কোন 12টা চ্যাপ্টার থেকে হবে এইরকমটা জানি অনেকে কমেন্টস বক্সে লিখবা। আমি যেটা বলি সেটা হচ্ছে কোনো ইন্ডিপেন্ডেন্ট অধ্যায় থেকে কোশ্চিন অনেক সময় হয় না, 3-4টা কোশ্চিন হয় 2টা অধ্যায়কে একসাথে মার্চ করে। তো তোমার কাছে অনুরোধ থাকবে যে যেহেতু এখন নতুনভাবে পড়া শুরু করছো, কোনো অধ্যায়কে বাদ না দিয়ে ট্রাই করো যে সব অধ্যায়গুলো পড়ে ফেলতে। আর একটা কাজে দিবে, সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় তুমি যদি এখন ফাঁকি দাও, বেছে বেছে অধ্যায় পড়ো, অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবা। এই 12 বছরের সুন্দর রেজাল্ট, এই 12 বছরের এত কষ্ট, এত ইনভেস্ট, এই সব কিছু তোমার জন্য নষ্ট হয়ে যাবে। তো আশা করছি মানবন্টন সহ আমরা কিভাবে শুরু করতে চাচ্ছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড পেপারের 2টার কম্পারেটিভ স্টাডি খুব ভালো মতো বুঝেছো এবং 2টার পার্থক্য বুঝতে পারছো, এবং ইন ডিটেল আমি তোমার সামনে আলোচনা করার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো আর আমার জন্য দোয়া করো।